Hello, Assalamu alaikum warahmatullah. Welcome to my online class English with Shurab sir. I think all of you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine by His grace. Uh, this is very good news for us that I am going to start the second part of the right forms of verbs. Here, this is my introduction. Muhammad Shorabuddin, assistant teacher in English at Class 4 High School. And this is my other contact information. Here, my Facebook ID, my Twitter ID, Instagram, and I have a YouTube channel. You can watch this video also in YouTube, and please subscribe my channel, and I will be happy. And this is my mail ID, shorabuddint@gmail.com. So today I am going to start the second part of the right form of verbs for class 7, and this part is not only for class 7 but also for the other students of all classes like class 6, 9, 10, HSC degree, all of the students. And this is the important part of English second paper. So let's start from this slide right now. Here we can see some pictures. So a student follow the number, and in the last class I give you exercise, and I think you can do this. So here we go. প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে বাচ্চাটি কি কাজ করে, ব্রাশ করে, ব্রাশটা তার একটা কাজ। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা পানি পান করে, দিস ইজ ড্রিঙ্ক, সো হি ড্রিঙ্কস ওয়াটার। নেক্সট নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি ইট, অর্থাৎ খায়, একটা বাচ্চা খাবার খাচ্ছে। নাম্বার 4 বাচ্চাটি ঘুড়ি উড়ায়, তার কাজটা হচ্ছে ঘুড়ি উড়ানো, ফ্লাই, ফ্লাইটা হচ্ছে ভার। নাম্বার 5 একটি বাচ্চা হাত ধোয়, ধোয়াটা ওয়াশ, ওয়াশটা তার একটা কাজ, দিস ইজ এ ভার্ব। And number 6 brother and sister make some food, and this is make is verb, this is a kind of work. And number 7 we see a child is sleeping, অর্থাৎ সে ঘুমায়, কাজটা হচ্ছে ঘুমানো। Number 8 a boy is swimming, the verb is swim, swim is a verb. তো আমরা ভার্ব অধ্যায় নিয়ে আলোচনা করার খুবই দরকার আমাদের, এবং এই ছবিগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কাজটা কি, যে কাজ অনুসারে সেটা হচ্ছে ভার্ব। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি এবার। কাইন্ডস অফ ভার্ব, অর্থাৎ হাউ মেনি কাইন্ডস অফ ভার্ব। Verbs are classified in 4 different ways. ভার্বের অনেক প্রকারভেদ আছে, তার মধ্যে আমরা প্রথমে শিখব finite verb, non-finite verb or infinitive verb. আমরা finite ভার্বের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে finite ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। আমরা গত ক্লাসে এই দুটি ভার্ব নিয়ে আলোচনা করেছি, আজকের ক্লাসও সেটা আমি আলোচনা করতেছি। অর্থাৎ যে ভার্ব কোনো বাক্যের অর্থ সম্পূর্ণ করে সেটা হচ্ছে finite ভার্ব, বাংলাতে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন আমি বল খেলতে পছন্দ করি, পছন্দ করি এটা বাক্যের অর্থ সম্পূর্ণ করেছে। আর ইংরেজিতে লাইক শব্দটি
I like to play ball, এখানে লাইক শব্দটি ফিনিট ভার্ব। He decided to go, decided শব্দটি ফিনিট ভার্ব, কারণ এটা বাক্যের অর্থ সম্পূর্ণ করেছে। দ্বিতীয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি নন ফিনিট ভার্ব, অর্থাৎ যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে নন ফিনিট ভার্ব বলে বা অসমাপিক ক্রিয়া বলে। যেমন আমি বল খেলতে পছন্দ করি, এই যে আমি খেলতে তে অর্থে যেটা আছে সেটা হচ্ছে নন ফিনিট অর ইনফিনিটিভ ভার্ব। আই লাইক টু প্লে বল, এখানে টু প্লে এটা হচ্ছে নন ফিনিট ভার্ব। হি ডিসাইডেড টু গো, টু প্লাস গো যেটি সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। অর্থাৎ ফিনিট ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করে, নন ফিনিট ভার্ব বাক্যের অর্থ সম্পন্ন করে না। আর তাহলে দেখতে পারলাম, আমরা দেখতে পেয়েছি যে নন ফিনিট ভার্বের আগে টু বসে এবং বাংলাতে তে অর্থ প্রকাশ করে। যদি এই দুটি ভার্ব আমরা আরো ভালোভাবে শিখতে চাই, জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়া অধ্যায়টি ভালো করে পড়তে হবে। যখন আমরা নিজের ভাষার ব্যাকরণটি ভালো করে আয়ত্ত করতে পারবো, তখন আমরা ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারের বিভিন্ন পার্টস গুলো আয়ত্ত করা আমাদের জন্য সহজ থেকে সহজতর হবে। আজকের পার্ট 2 তে আমি রাইট ফর্ম ভার্বস এর ভার্বের প্রকারভেদ গুলো নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা শেষ করব। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে। পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন রুলস গুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা চলো পরবর্তী স্লাইডে কি দেখা যায়। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর টু কাইন্ডস অফ ফিনিট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া দুই প্রকার থাকে, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। আমরা আবার একটু আলোচনা করি। দেয়ার আর টু কাইন্ডস অফ ফিনিট ভার্ব, অর্থাৎ ফিনিট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রধান ক্রিয়া, অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। প্রিন্সিপাল মানে প্রধান বা মেইন, যিনি সর্বেশ সর্বা স্বাধীনভাবে কাজ করতে পারেন, অর্থ প্রকাশ করতে পারেন, তা হলো প্রিন্সিপাল ভার্ব। আমরা সংজ্ঞার মধ্যে গিয়ে দেখি, অর্থাৎ যে ভার্বগুলো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে বা ব্যবহৃত হয় তাকে প্রিন্সিপাল ভার্ব অর মেন ভার্ব বা প্রধান ক্রিয়া বলে। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব নিজে কি করতে পারবে, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে, কারো সাহায্য দরকার নেই, তিনি কোনো ভার্বের উপর নির্ভর করবেন না। অর্থাৎ এই ভার্বটি সম্পূর্ণ স্বাধীনভাবে কারো সাহায্য ছাড়া, অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। আমরা কিছু উদাহরণ দেখলে বুঝবো। যেমন হি লাইকস ম্যাঙ্গো, এখানে আমরা সাবজেক্ট দেখলাম হি, এরপরে হলুদ অংশে লেখা আছে লাইকস, নিচে আন্ডারলাইন করা। এই লাইকস শব্দটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হি লাইকস ম্যাঙ্গো, সে আম পছন্দ করে, তাহলে লাইকস নিজে নিজে অর্থ প্রকাশ করেছে। দে ডু দেয়ার হোমওয়ার্ক, দে সাবজেক্ট, ডু প্রিন্সিপাল ভার্ব। আমরা হলুদ লেখা এবং নিচে আন্ডারলাইন করা যে শব্দ, সবগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নাম্বার সি, দ্য বয়েজ লাভ, বালকেরা হাসে, প্রিন্সিপাল ভার্ব, লাভ শব্দটি প্রিন্সিপাল ভার্ব। দ্য গার্লস কোয়ারেল, বালিকারা ঝগড়া করে, এখানে কোয়ারেলটা প্রিন্সিপাল ভার্ব, কোয়ারেল অর্থ ঝগড়া করা, কোনো কাজ। দ্য মোবাইল রিংস, মোবাইলটি বাজে, তাহলে এই রিং শব্দটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ নিজে নিজে অর্থ প্রকাশ করে কোনো কোনো ভার্বের সাহায্য ছাড়া। তাহলে আমরা এখানে একটা জিনিস জানার বিষয় যে সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব বসে। আমরা আরো যখন বিস্তারিত দেখব, আমরা যে প্রিন্সিপাল ভার্ব বসতে পারে, অক্সিলারি ভার্ব বসতে পারে। তো এবার আমরা আসি প্রিন্সিপাল ভার্বের কিছু প্রকারভেদ আছে আবার। যেমন প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। নাম্বার 1 ট্রানজিটিভ ভার্ব এবং নাম্বার 2 ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া। আমরা
ট্রানজিটিভ ভার্বে সকর্ম ক্রিয়াটির দিকে তাকায় দেখতে পাই যে ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া বলে। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি অকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়া আর অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন না হয় তাকে ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক ক্রিয়া বলে। তাহলে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে ট্রানজিটিভ ভার্বের ক্রিয়া সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়া অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয় তাকে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বলে। আর ইনট্রানজিটিভ হচ্ছে ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়া আর অন্য কোনো কাউকে প্রয়োজন না হয় তা হচ্ছে ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া। আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না। তাহলে বোঝা গেল ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না। এখন প্রশ্ন আসতে পারে অবজেক্ট বা কর্মটা কি, অবজেক্ট কাকে বলে? প্রাসঙ্গিক ক্রমে এটাকে একটু আলোচনা করে দিতে হবে, তার পরবর্তী উদাহরণগুলো দেখে বোঝাটা সহজ হবে। হোয়াট ইজ অবজেক্ট? ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বা কর্ম বলে। তাহলে ক্রিয়াকে কি বা কাকে, দুটা কথা, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, আর প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম। অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যে বস্তুবাচক কর্ম আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। অবজেক্ট কত প্রকার? দুই প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট। আমরা দেখতে পাচ্ছি কিছু উদাহরণ এখন আমাদের সামনে আসবে কিসের? ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের উদাহরণ। তাহলে উদাহরণের মাধ্যমে বোঝাটা আমাদের জন্য সহজ হবে। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, যেটা ইংরেজি বাক্যের শেষে বসে, অর্থাৎ বস্তুবাচক, এটা বস্তুকে নির্দেশ করবে। আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, এখানে দুটো অবজেক্টে থাকবে, ব্যক্তিবাচক, বস্তুবাচক। যেমন আমরা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা ডিরেক্ট অবজেক্টও পেতে পারি, ইনডিরেক্ট অবজেক্টও পেতে পারি। যেন আমরা ডিরেক্ট অবজেক্টের উদাহরণে যাই। আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। তাহলে আমি ওয়ান্ট হচ্ছে ভার্ব, আমরা একটু আলোচনা করেছিলাম প্রিন্সিপাল ভার্ব। আই ওয়ান্ট আমি চাই, আমি কি চাই? এ পেন একটি কলম। তাহলে আমি ওয়ান্টকে প্রশ্ন করলাম কি দিয়ে, তাহলে আমার উত্তর আসলো এ পেন। তাহলে এই পেনটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। নাম্বার 2, শি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে ভার্ব হচ্ছে রিডস মানে পড়া। যদি রিডসকে আমি কি দিয়ে প্রশ্ন করি, কি পড়ে? আনসার হবে এ বুক। সো বুক ইজ এ ডিরেক্ট অবজেক্ট। নেক্সট নাম্বার, they play ball. So play is the principal verb. যদি আমরা প্লে কে প্রশ্ন করি কি খেলে, আনসার আসবে বল। সো বলটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। নাম্বার 4, he got a prize, সে একটা পুরস্কার পেল। তাহলে এখানে ভার্ব হচ্ছে গট। গটকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি কি পেয়েছিল, আনসার এ প্রাইজ। সো এ প্রাইজ ইজ ডিরেক্ট অবজেক্ট। নাম্বার 5, we love flowers. Love is principal verb. সো লাভকে যদি আমরা প্রশ্ন করি কি লাভ করি, আমরা কি ভালোবাসি, আনসার ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্সটা হবে ডিরেক্ট অবজেক্ট। সো ডিরেক্ট অবজেক্ট আমরা অবশ্যই বুঝলাম, তোমরা অবশ্যই এই ডিরেক্ট অবজেক্ট কাকে বলে বা কি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট অবজেক্টটি বিশেষ করে ইংলিশের বেলায় বাক্যের শেষে বসে, এবং আমরা যদি ভার্বকে যদি প্রশ্ন করি কি দ্বারা তাহলে আমরা ডিরেক্ট অবজেক্ট খুঁজে পাবো। ভার্বকে কি দ্বারা প্রশ্ন যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আমরা এবার আসি ইনডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে। ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে? সেটা হচ্ছে বস্তুবাচক, সেটাও প্রিন্সিপাল ভার্বের পর পরে বসবে। যেমন আই গে, এখানে আমরা যদি ইনডিরেক্ট অবজেক্ট পেতে হয়
তাহলে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করব? যেমন আই গেভ হিম সাম মানি, এখানে ভার্ব হচ্ছে গেভ। গেভ থেকে যদি আমি প্রশ্ন করি, গেভ দিয়েছিল, কি দিয়েছে, কাকে দিয়েছিল? আনসার আসবে হিম। এখানে হিমটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক। আর যদি গেভকে আমি প্রশ্ন করি কি দিয়েছিল, তাহলে আনসার আসবে সাম মানি, কিছু টাকা। তাহলে সাম মানিটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। নাম্বার 2, the teacher asked me a question. So the teacher asked, শিক্ষক জিজ্ঞাসা করেছিলেন। asked যদি আমি প্রশ্ন করি, কাকে জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করেছিলেন? যদি আমি বলি asked জিজ্ঞাসা করেছিল, যদি বলি কাকে, আনসার আসবে মি, আমাকে। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি asked কে কি দ্বারা প্রশ্ন করি, কি জিজ্ঞাসা করেছিল, আনসার আসবে এ কোশ্চেন, অর্থাৎ একটা প্রশ্ন। এই কোশ্চেনটা এখানে ডিরেক্ট অবজেক্ট। নাম্বার 3 তে আসি। মাই মাদার টোল্ড মি, সরি, মাই মাদার টোল্ড মাই সিস্টার এ স্টোরি, অর্থাৎ আমার মা আমার বোনকে একটা গল্প বলেছিলেন। এখানে সাবজেক্ট হচ্ছে মাই মাদার, আর মাদার সাবজেক্টের পরে টোল্ড, এটা প্রিন্সিপাল ভার্ব। যদি বলি কাকে বলেছিলেন, আনসার আসবে মাই সিস্টার, আমার বোনকে। তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি বলি কি বলেছিলেন, সেটা আনসার আসবে এই স্টোরি। এই স্টোরিটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। নাম্বার 4, শি সেন্ড ইউ এ গিফট, সে তোমাকে একটি উপহার পাঠায়। তাহলে আমাদের এখানে ভার্ব হচ্ছে সেন্ড, সেন্ডকে যদি আমি প্রশ্ন কি পাঠায়, এই গিফট, তাহলে এই গিফট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক। আর যদি বলি কাকে পাঠায়, ইউ, তোমাকে, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই স্লাইডটাতে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের উদাহরণ দেখে বুঝতে পেরেছো। এবং এগুলো যদি তোমরা লিখে ডিরেক্ট অবজেক্ট নিচে দাগ দাও এবং ইনডিরেক্ট অবজেক্টের নিচে দাগ দাও, তাহলে তোমাদের জন্য বোঝাটা আরো সহজ হয়ে যাবে। আমরা যদি নেক্সট স্লাইডে তাকাই, তাহলে আমাদের জন্য একটা আসবে যে ওয়াচ দ্য ফলোইং এক্সাম্পলস, অর্থাৎ কিছু উদাহরণ আসবে আমাদের যে প্রিন্সিপাল ভার্ব পড়তে গিয়ে আমরা যে আলোচনা করেছিলাম, সেখানে এখন আমরা এখানে আসছি যে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের কিছু উদাহরণ আমরা দেখব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্ম ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে অকর্ম ক্রিয়া। শিক্ষার্থীরা, ট্রানজিটিভ ভার্বে আমরা যখন সংজ্ঞা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম ট্রানজিটিভ ভার্বের কর্ম থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের কর্ম থাকে না। তো আমরা এখন সেখানে দেখতে পাচ্ছি উদাহরণ, শি কুকস রাইস, এখানে ভার্ব হচ্ছে কুকস, আর কুকস এর পরে যে অবজেক্ট আছে রাইস, শি কুকস রাইস, সে ভাত রান্না করে। তাহলে কুকস এখানে ট্রানজিটিভ ভার্ব, যেহেতু রাইস শব্দটি আছে, অবজেক্ট আছে। আই বট এ বুক, বট ট্রানজিটিভ ভার্ব, আর বুকটা হচ্ছে অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। তাহলে বটের যখন অবজেক্ট আছে, সুতরাং এই বট শব্দটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। উই শুড ফলো দ্য রুলস অফ হেলথ, এখানে ফলোটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এটার অবজেক্ট হচ্ছে দ্য রুলস অফ হেলথ, এটা হচ্ছে অবজেক্ট, সুতরাং ফলোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দে সরি দ্য বয়েজ আর প্লেইং বল, প্লে মানে খেলা করা, আর প্লেইং এর অবজেক্ট হচ্ছে বল, সুতরাং প্লেইং এখানে ট্রানজিটিভ ভার্ব। নেক্সট নাম্বার, দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, লোকটি মাঠে কাজ করিতেছে। ওয়ার্ক এখানে ট্রানজিটিভ ভার্ব, কারণ ইন দ্য ফিল্ড এখানে বাড়তি একটা অংশ রয়েছে, কোথায় কাজ করিতেছে, ইন দ্য ফিল্ড, মাঠে, সুতরাং ওয়ার্কিংটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইউ মে কাম ইন, কামটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে একটা স্থান আছে, ইন, ভিতরে, তুমি ভিতরে আসতে পারো। উই লাভ আওয়ার কান্ট্রি, এখানে লাভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে একটা অবজেক্ট আছে, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। দ্য মুন গিভস আস লাইট এট নাইট, গিভস ইজ এ ট্রানজিটিভ ভার্ব, কারণটা হচ্ছে আস,
আমাদেরকে দেয়, এটা একটা অবজেক্ট লাইট, আর একটা অবজেক্ট আস হলো ইনডিরেক্ট অবজেক্ট, আর লাইট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো আমরা ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়ার উদাহরণের মধ্যে দেখতে পেলাম যে প্রতিটা ভার্বেরই এক একটা অবজেক্ট বা পার্থিব অংশ রয়েছে, আর যার কারণে এই হলুদ অংশের নিচে দাগ দেয়া ভার্বগুলো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। অপরদিকে আমরা যদি ইনট্রান্সিটিভ ভার্বের দিকে তাকাই, অর্থাৎ অকর্মক ক্রিয়ার দিকে তাকাই, তাহলে আমরা তো ওখানে পড়েছিলাম ইনট্রান্সিটিভ ভার্বের কোনো কর্ম থাকে না, অর্থাৎ অবজেক্ট থাকে না। সেটা আমরা উদাহরণ দেখি, দ্য মোবাইল ইজ রিঙ্গিং, আমরা রিঙ্গিং এর পর আর কোনো অংশ দেখতে পাচ্ছি না, সুতরাং এখানে রিঙ্গিংটা হচ্ছে কি ইনট্রান্সিটিভ ভার্ব। দ্য চাইল্ড ইজ ক্রাইং, শিশুটি কান্না করিতেছে, এখানে ক্রাইংটা ইনট্রান্সিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক ক্রিয়া। দ্য ডগস বার্ক, কুকুররা ঘেউ ঘেউ করে, এখানে দ্য ডগস হচ্ছে সাবজেক্ট, বার্ক হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, কারণ এটা কোনো অবজেক্ট নেই। দ্য উইন্ড ব্লোজ, বাতাস বহে, কোথায় বহে বা এটার কোনো আর অবজেক্ট নেই, যার কারণে ব্লো শব্দটি হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হতে পারে সম্ভাবনা অর্থে মেটা বসছে, তাহলে রেইনটা হচ্ছে এখানে ইনট্রান্সিটিভ ভার্ব, কারণ এখানে কোনো কর্ম নেই। দ্য ওল্ড ম্যান ইজ কাফিং, অর্থাৎ বৃদ্ধ লোকটি কাশিতেছে, কাশ দিচ্ছে, তাহলে কফিং এর পরে কোনো অবজেক্ট নেই বলেই এই কফিং শব্দটি ইনট্রান্সিটিভ ভার্ব। নেক্সট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, দ্য পেইন রাইটস ওয়েল, কলমটি ভালো লেখে, রাইট শব্দটির কোনো অবজেক্ট নেই, তাই রাইট শব্দটি ইনট্রান্সিটিভ ভার্ব। দ্য প্লেন ইজ ল্যান্ডিং, বিমানটি অবতরণ করিতেছে, ল্যান্ডিং শব্দটি ইনট্রান্সিটিভ ভার্ব, কারণ এখানে কোনো অবজেক্ট নেই। তো শিক্ষার্থীরা, এই ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বের সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়ার উদাহরণের মাধ্যমে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রান্সিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। আর অবজেক্ট যে ভার্বের অবজেক্ট আছে সেটা ট্রান্সিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট নেই সেটা ইনট্রান্সিটিভ ভার্ব। সবচেয়ে বেশি ভালো হবে যদি তোমরা খাতা কলমে ভিডিওটি পজ দিয়ে দেখে লিখে, এবং আমি যেভাবে এখানে উদাহরণগুলো তুলে ধরেছি সেভাবে লিখে যদি দাগ দিয়ে পড়ো, তাহলে তোমাদের জন্য এটা অত্যন্ত উপকারে আসবে। আমরা নেক্সট স্লাইডে যাই, প্রিন্সিপাল ভার্ব এবং হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করি। এক্সকিউজ মি, অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, আর এটাকে হেল্পিং ভার্বও বলা হয়। তা আমরা যদি সংজ্ঞার দিকে তাকাই, যে ভার্ব কোনো কাজের সময় বা ভাব প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে, তার সাহায্যকারী ক্রিয়া বলে। অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো প্রিন্সিপাল ভার্বকে ক্রিয়ার ধরন প্রকাশ করার জন্য, অর্থাৎ কাজের সময় বা কাজের বা কোনো কাজের ভাব প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে অক্সিলারি ভার্ব। যেমন উদাহরণের মাধ্যমে দেখা যায়, আই অ্যাম গোয়িং টু স্কুল, যদি এম যদি না বসে আমি আই গোয়িং হতো, তাহলে রাইটিং এর বেলায় ইংলিশ গ্রামার এটা ভুল থেকে যেত। তাহলে এম থাকার কারণে গোয়িং শব্দটি এখানে যথার্থ হয়েছে, আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে এম শব্দটা গোয়িং শব্দটাকে সাহায্য করতেছে। নাম্বার 2, দ্য ম্যান ইজ ওয়ার্কিং, লোকটি কাজ করিতেছে, তাহলে ইজ ভার্বটি ওয়ার্কিং শব্দটিকে আইএনজি যুক্ত শব্দটিকে অর্থ প্রকাশ করার জন্য, কাজের সময় বা ভাব প্রকাশ করার জন্য সাহায্য করছে ইজ, সুতরাং ইজ এখানে একটি অক্সিলারি ভার্ব। ইট মে রেইন টুডে, এখানে মে শব্দটি রেইন শব্দটিকে অর্থ প্রকাশ করার জন্য সাহায্য করছে, তাই মে শব্দটি এখানে অক্সিলারি ভার্ব। নাম্বার 4, ইউ ক্যান হেল্প দ্য পুয়ার, তুমি গরিবদেরকে সাহায্য করতে পারো, অথবা তুমি গরিবদেরকে সাহায্য করতে পারবে। যদি ক্যান না বসে আমরা বলতাম ইউ হেল্প দ্য পুয়ার, তাহলে তুমি গরিবদেরকে সাহায্য করো, এটা হলো কোনো সমস্যা নেই। কিন্তু ক্যান শব্দটি বসিয়ে বাক্যের ভাবটি প্রকাশ করেছে, কাজের ধরনটি প্রকাশ করেছে, কাজের যে একটা গুরুত্ব গরিবদেরকে সাহায্য করার জন্য,
সেই গুরুত্বটা প্রকাশ পেয়েছে ক্যান শব্দটি দ্বারা। ক্যান এখানে অক্সিলারি ভার্ব, কারণ ক্যান শব্দটি হেল্প ভার্বটিকে সাহায্য করছে, তাই ক্যান এখানে অক্সিলারি ভার্ব। নাম্বার 5, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। আমাদের অবশ্যই আমাদের মা বাবাকে মানতে হবে, মেনে চলতে হবে। তাহলে এখানে অবে শব্দটি প্রিন্সিপাল ভার্ব, যদি আমি মাস্ট না বসাতাম তাহলে এই সেন্টেন্সের যে গুরুত্ব দেয়া সেটি বোঝা যেত না। মাস্ট শব্দটি বসে বাক্যের ভাবকে প্রকাশ করিতেছে, তাই মাস্ট এখানে অবে শব্দটিকে সাহায্য করে, তাই মাস্ট এখানে অক্সিলারি বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে শিক্ষার্থীরা অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্ব হচ্ছে কি, যে এটা প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশ করার জন্য সাহায্য করে। আমাদের রাইট ফর্ম ভার্বস এর রুলস গুলোর মধ্যে অক্সিলারি ভার্ব গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে, তবে আজকের ভিডিওতে আমি ভার্বের প্রকারভেদ গুলোর সংজ্ঞাগুলো, উদাহরণগুলো ভালোভাবে আলোচনা করে যাব। তো চলো পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাই। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাবো অক্সিলারি ভার্বের প্রকারভেদ। There are two types of auxiliary verbs. There are two types of auxiliary verb. অর্থাৎ auxiliary verb দুই প্রকার। Number 1, primary auxiliaries. Number 2, modal auxiliaries. এই দুটো ভার্ব রাইট ফর্ম ভার্বস এর জন্য অত্যন্ত প্রয়োজন, এবং এই প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি ভার্ব যদি কারো মনে থাকে, তার টেন্স করা সহজ হবে, নারেশন করা সহজ হবে, ভয়েস চেঞ্জ করা সহজ হবে, এবং কি গ্রামারের অন্যান্য অংশগুলো করাটা তার জন্য সহজ হবে। তাহলে আমরা প্রাইমারি অক্সিলারির মাধ্যমে প্রথমে দেখতে পাচ্ছি বি ভার্ব। বি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বি। এই বি ভার্ব গুলো বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেক্সট নাম্বার আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্ব গুলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এই হ্যাভ ভার্ব গুলো কোনো ব্যক্তির কোনো কিছু আছে বা থাকা অর্থে ব্যবহৃত হয়, এবং সকল পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব গুলো ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ডু ভার্ব। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, নেগেটিভ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে এই ডু ভার্ব গুলো ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন প্রকার: বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্ব গুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এবং ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। শিক্ষার্থীরা এই তিন প্রকার ভার্ব গুলো ইন্টারগেটিভ সেন্টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, টেন্স এবং গ্রামারের অন্যান্য অংশে খুবই গুরুত্ব বহন করে। তাই আমি আশা করব তোমরা এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর নাম খাতায় লিখে ফেলবে, লিখলেই তোমার এটা মনে থাকবে। এবার আসি মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। মডাল অক্সিলারি ভার্বগুলো কোনো কাজের সামর্থ্য, সম্ভাবনা, বাধ্যবাধকতা ইত্যাদি প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। এখন মডাল অক্সিলারি ভার্বগুলো কি? এগুলো আমাদেরকে কিন্তু গ্রামারের বিভিন্ন অংশ করার জন্য যথেষ্ট সহযোগিতা করবে। এই মডাল অক্সিলারি ভার্বগুলো যখন আমরা রুলস গুলো পড়বো, রুলসে চলে যাব, রুলসে যাওয়ার পরে এই ভার্বগুলো আমাদেরকে ওই রুলস করার সময় অনেক সহযোগিতা করবে। তা আমি আশা করব তোমরা এই অধ্যায়টি ভালো করে আয়ত্ত করে নেবে। তো আসলে মডাল অক্সিলারি ভার্বগুলো কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এগুলো মুখস্থ করে ফেলবে। এই প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি ভার্বগুলো অবশ্যই 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 মুখস্থ করে খাতায় লিখবে। প্রয়োজনে তুমি একবার দেখে আবার লেখো, ভুল হয়ে গেলে আবার দেখে আবার লেখো, কারণ এই অক্সিলারি ভার্বগুলো আমাদেরকে রাইট ফর্ম ভার্বস এর রুলসগুলো করতে সহযোগিতা করবে। আমি বারবার বলে যাচ্ছি। তো আমি সবাইকে অনুরোধ করব যে ভালো করে
গ্রামারের এই অংশটি আয়ত্ত করার জন্য I am requesting all the students of all classes to watch this video very carefully, and it will be helpful for all of you. And these are the basic things that you have to learn, and these basic things will help you later on, and after that it will be easy for you to do the rules of right form of verbs and the other parts of English grammar. So I hope you will practice this properly, and pray for me and for my family as well, and pray for all the teachers in this world, especially in our school. So I'm going to finish today. No more today. Thank you very much. Thank you for watching and staying with me. Allah Hafiz.